আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটা দেখার পর অনেকেই হতাশাজনকভাবেই কিন্তু বলছেন যে আর্জেন্টাইন প্লেয়াররা প্রচুর ব্যাকপাস খেলছেন, মিডফিল্ডাররা খুব একটা বেশি ফাইনাল থার্ডে উঠে আসছেন না, ডিফেন্সিভ মেন্টালিটি দেখা যায় এবং এখানে যথেষ্ট পরিমাণ যৌক্তিকভাবে যে আপনারা দাবিগুলো করছেন সেটা আমি প্রথমে অ্যাকনলেজ করে নিই। তবে আরেকটু গভীরে গিয়ে ব্যাপারগুলোকে দেখতে হবে। অনেক সময় আমরা যখন খেলাটা আমাদের পক্ষে দেখি না তখন এই জিনিসটা ভাষাভাবে উপরে দিয়ে বলতে পারে যে কোচ অনেক ডিফেন্সিভলি খেলছেন। তবে কেন খেলছেন, খেলতে কেন বাধ্য হচ্ছেন, মূল সমস্যার জায়গাটা কি সেটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। তার আগে আরও একবার বলছি, যারা এই টাইপের দাবিগুলো করছেন তাদের ভিউ পয়েন্টটা আমি বুঝতে পারছি এবং সেখানে যৌক্তিকতা অবশ্যই আছে। আমি কয়েকটা ছবি একটু এক্সপ্লেন করে নিয়ে চলুন। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা এভারেজ পজিশন দেখাচ্ছে এই ম্যাচে আর্জেন্টাইন প্লেয়ারদের এবং আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আর্জেন্টাইন ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু মিডফিল্ড বা নিজেদের হাফের একটু উপরের স্পেসটাই বেশি ব্যবহার করেছেন, সেখানে বেশি থাকতে বাধ্য হয়েছেন। কোনো একজন ফুটবলার নেই যিনি কিনা ফাইনাল থার্ডে কোনো একটা জায়গায় একটু বেশি প্রেজেন্স রাখতে পেরেছেন। এটা স্বাভাবিক একটা পজিশন, এটা কিন্তু গড় পজিশন, তার মানে এটা নয় যে কেউ ডিবক্স টার্গেট করেনি। তবে আরেকটু হাই অন দ্য পিচ প্লেয়াররা থাকবেন অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ সে জিনিসটা আমি আশা করেছিলাম। মূলত মিডফিল্ডে প্লেয়াররা স্টাক ছিলেন। ওয়ান্স অ্যাগেন ওই যে মিডফিল্ডে বল পাওয়ার পরে খুব একটা বেশি সামনে এগোনো যাচ্ছে না, বারবার ব্যাকপাস খেলতে হচ্ছে, সেটা কিন্তু এটারই একটা ইনডেপথ অ্যানালাইসিস হিসেবে ধরে নিতে পারেন। পরবর্তী যে ছবিটা দেখবেন সেটা ক্লিয়ারলি বলছে এই ম্যাচটা মূলত মিডফিল্ডে গতি প্রকৃতি অনেকটুকু নির্ভর করে এমন একটা ম্যাচ ছিল। দুটো দল গড়ে যে পাস খেলেছে সেটাকে যদি এভাবে দেখানো হয় দেখা যায় যে 53% অর্থাৎ 50 ভাগের উপরে পাসটা আসলে মিডফিল্ডের এই চ্যানেলটাতে খেলা হয়েছে। আপনি যদি প্যারাগুয়ের ওভারঅল ফরমেশন দেখেন সেখানে মিড ব্লক একটা ফরমেশন, অর্থাৎ মিডফিল্ডে যে লাইনটা ছিল সেটাই অনেক বেশি করে অ্যাক্টিভ ছিল, ভাইটাল ছিল এবং তারা ওই চ্যানেলটাতে অনেক বেশি অ্যাক্টিভিটি দেখিয়ে পুরো খেলাটাকে মিডফিল্ডের এই জোনটাতে কিন্তু কন্ট্রোল করেছে। পরবর্তী ছবিটাতে চলে যাচ্ছি। এখানে আপনি একটা কনসেন্ট্রেশন দেখতে পাচ্ছেন কাইন্ড অফ হিট ম্যাপের মতো। এখানে যে গাঢ় নীল রং যে অংশ জুড়ে সে অংশ জুড়ে আর্জেন্টিনা বেশি করে অ্যাটাকে উঠতে পেরেছে। যেমন আপনি যদি নিচের এবং মাঝখানে অ্যারোটা দেখেন সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে গাঢ় নীল রঙের যেহেতু অংশ আছে যে আর্জেন্টিনা ম্যাক্সিমাম অ্যাটাক এই সাইড দিয়ে করেছে। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি হয়তোবা সেন্টার জায়গা দিয়ে কিংবা লেফট সাইড দিয়ে তারা অনেক বেশি আক্রমণে উঠেছে। রাইট সাইড দিয়ে আর্জেন্টিনা খুব একটা বেশি আক্রমণে উঠতে পারেনি, যেটা আপনি একেবারে উপরের অ্যারোটা দেখলে বুঝতে পারবেন। খুব একটা বেশি এখানে সামনে এগোনো যায়নি এবং খুব একটা বেশি সেখানে গাঢ় নীল রঙের আপনি কিন্তু হিট জোন দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এখানে অ্যাক্টিভিটি কম ছিল। আপনার একটা উইং ধরে যখন খুব একটা বেশি আক্রমণ আসে না, খুব একটা এখানে ক্রস আসে না, ওই জায়গা থেকে ড্রিবলিং হয় না, তখন এটা ক্লিয়ারলি বোঝা যায় যে আপনি একেবারে এক সাইড হেভি করে খেলছেন এবং ব্যাপারটা বা পুরো মাঠটাকে অনেক বেশি করে ন্যারো করে ফেলছেন। আর্জেন্টিনার এটাও একটা প্রবলেমের জায়গা। এবং তিনটা ছবিকে আমি যদি একসাথে করে বলি, মিডফিল্ডে কনসেন্ট্রেশনটা বেশি ছিল, আর্জেন্টিন প্লেয়াররা গড়ে মিডফিল্ডে বেশি করে অবস্থান করেছেন এবং সেটার সঙ্গে যদি যুক্ত করি রাইট উইং ধরে খুব বেশি অপারেশন দেখা যায়নি, লেফট সাইড, লেফট মিডফিল্ড, লেফট উইং এটা ধরে আর্জেন্টিনা এগোতে চেয়েছে। এখন এমন টাইপের আলোচনায় সমাধান হিসেবে সকলে সহজ যে কথাটা বলে ফেলেন সেটা হচ্ছে উইঙ্গার নামানো। আমরা গার্নাচোকে দেখেছি, গার্নাচো কিন্তু খুব একটা বেশি স্পেস পাননি, খুব একটা বেশি ড্রিবলিং করার মতো জায়গা পাননি, ড্রিবলিং অ্যাটেম্পটও করতে পারেনি, বরঞ্চ তাকেও ব্যাকপাস দিতে হয়েছে। মার্ক মাই ওয়ার্ড, এখানে গার্নাচোকে দেখলাম, এর আগে ভিনিসিয়াস জুনিয়রকে দেখলাম। লাতিন আমেরিকার অঞ্চলের ফুটবলের ডায়নামিক্স একেবারে ভিন্ন। এখানে যে লেভেলের ডিফেন্ডিং হয় উইঙ্গাররা খুব একটা বেশি স্পেস পাবেন না, দিনের পর দিন আমি বলে যাচ্ছি। তাই অনেক সময় উইং বেস সিস্টেমটা সবচেয়ে ভালো রেজাল্ট আনে না। তবে তার মানে এটা নয় যে আপনি পিচের উইডটা অর্থাৎ ওয়াইড এরিয়া ব্যবহার করতে পারবেন না, বিশেষ করে রাইট উইঙ্গার হিসেবে কিংবা রাইট সাইডে ওয়াইড মিডফিল্ডার প্লাস কিছু কিছু ক্ষেত্রে প্লে মেকার হিসেবে আনহেল ডিমারিয়া যে প্রেজেন্সটা দেখাতেন সেটা চলে যাওয়ার কারণে আর্জেন্টিনা রাইট সাইডে রাইট মিডফিল্ড টু ফাইনাল থার্ড উইংয়ে খুব একটা বেশি ডেপথ ইউজ করতে পারছে না, অর্থাৎ বাইরের দিকের এরিয়াটা, ওয়াইড এরিয়াটা বলা উচিত, সেটা ব্যবহার করতে পারছে না এবং আর্জেন্টিনা এখানে ভুগছে। এমন সিচুয়েশনে যে জিনিসটা করা উচিত ওই যে মাঠটাকে চওড়া করে খেলার একটা ব্যাপার আছে, সে জিনিসটা অনেক বেশি করে প্র্যাকটিস করা উচিত। দুই সাইডে ওয়াইড মিডফিল্ডারদেরকে দিয়ে ট্রাই করা উচিত। উইঙ্গারে 1 ভার্সেস 1 সিচুয়েশন না পেলেও ওয়াইড মিডফিল্ডাররা কিন্তু পুরো ডিফেন্স লাইনটাকে স্ট্রেচ আউট করতে পারবেন। আরও একটা জিনিস মিডফিল্ডে করা উচিত, সেটা হচ্ছে এমন ন্যারো চ্যানেল যখন মিডফিল্ডে তৈরি হয় তখন একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার যদি আরেকটু অ্যাডভান্স রোলে খেলতে পারেন, আরেকটু যদি তিনি সেন্ট্রালি কানেক্ট করতে পারেন, দুই সাইডে যদি বলের যোগান দিতে পারেন, তাহলে অনেক সময় প্রতিপক্ষের ডিফেন্স লাইনটা ভাঙে। এই ম্যাচে আপনি যদি হিট ম্যাপ দেখেন, এনজো ফার্নান্দেস এবং রড্রিগো ডিপল অনেকটা হাফ স্পেস ব্যবহার করে খেলেছেন। মাঝখানের ওই চ্যানেলটাতে লিওনেল মেসি অনেকটুকু নিচে নেমে এসে অপারেট করার চেষ্টা করেছেন। একজন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার যদি এখানে আরেকটু ক্রিয়েটিভ হতেন তাহলে হয়তোবা ফাইনাল থার্ডে আর্জেন্টিনা আরও অনেক বেশি করে ডেলিভারি পেত। এনজো ফার্নান্দেস এবং রড্রিগো ডিপলকে বক্স টু বক্স মিডফিল্ডার রোলে ডিপ্লয় করতে গিয়ে
মাঝখানে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের রোলটা অনেকটুকু আনসার্টেন হয়ে যাচ্ছে এবং মিডফিল্ডে এখানে কম্বিনেশন গ্যাপ আমি দেখতে পাচ্ছি, যেখানে আসলে এই ম্যাচে স্পেসিফিক্যালি আমি বুঝিনি যে ম্যাক অ্যালিস্টারের রোলটা কি। রড্রিগো ডিপল হয়তোবা মিস করেছেন, যেটা অনেকে বলছেন, তবে ডিপলের স্পেসিফিক রোল ছিল। এনজো ভালো খেলেছেন, এনজোরও রোল ছিল, তবে ম্যাক অ্যালিস্টার মাঝখানে একটা ফ্লোটিং পয়েন্ট হিসেবে রয়ে গিয়েছেন, খুব একটা বেশি কানেক্টেড ছিলেন না। এটা ম্যাক অ্যালিস্টার হন কিংবা লো চেলসো হন, এমনকি নিকো পাসকেও সে রোলটার ক্ষেত্রে ব্যবহার করা যায়। তবে এখানে আরেকটু অ্যাডভান্স চিন্তা করার এবং ওই একটা অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা স্পেসিফাই করার, রাইট সাইডে উইথ বাড়ানোর জন্য অন্য কোনো একটা অপশন ট্রাই করার বড় রকমের একটা ব্যাপার আছে, যে জায়গায় আসলে কারণে স্ট্রাগল করছেন, যে জায়গায় আর্জেন্টিনার ওভারঅল সিস্টেমটাও কিছুটা হলে স্ট্রাগলিং একটা ফেস কিন্তু আসলে পার করছে। আশা করছি কমপ্লিট ট্যাকটিক্যাল এই অ্যানালাইসিসের ভিউ পয়েন্টগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।